হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে কী থাকবে সবার আগে সেটা বলে দিই। আজকের ভিডিওতে থাকবে তোমরা কিভাবে মানালি পৌঁছবে, কি করে এরকম সুন্দর ভিউ রুম কম বাজেটে পেয়ে যাবে, আর তাছাড়াও যারা সোলো ট্রিপ করো বা বাজেট ট্রিপ করো বা কাপল ট্রিপ করো তারা কিভাবে রোটাং পাস সমস্ত সাইট সিনগুলো কম বাজেটে কোনো ট্যাক্সি ভাড়া না করে লোকাল ট্রান্সপোর্ট ইউজ করে কমফোর্টেবলি খুব কম দামে সমস্ত কিছু করে নিতে পারবে। তো এখানে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা তথ্য দেওয়া আছে। আমরা জেনারেলি রোটাং পাস যেতে গেলে কিন্তু 4,000 টাকার মতো ট্যাক্সি ফেয়ার লাগে, কিন্তু আমরা কিন্তু পার হেড 700 টাকা করে দিব্যি রোটাং পাসে ঘুরে এসেছি, যেই জায়গায় শ্যুটিং হয়েছিল জব্বিমেটে। তো এই সমস্ত ইনফরমেশনগুলো পেতে গেলে এই ভিডিওটাকে দেখতে থাকতে হবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো চলো শুরু করা যাক ভিডিওটা। এটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ, দেখেছো জাস্ট ওয়াও। আর এই বাজেটে এই ধরনের রুম কোথায় পাবে, কোন লোকেশনে যেতে হবে, সেগুলো সব আগে থেকে আইডিয়া না থাকলে চলে গেলে দালালদের চক্করে পড়ে কিন্তু একদম মাথা খারাপ হয়ে যাওয়ার জোয়ার হয়। সেই জন্য আগে এই ভিডিওটা ভালো করে দেখে নাও। তোমরা যদি মানালি প্ল্যান করে থাকো সমস্ত ইনফরমেশন এখানে পেয়ে যাবে। চলো তাহলে স্টার্ট করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। এরপরে কিন্তু এটা সিরিজ অফ ট্রাভেল ব্লগ আসতে চলেছে। এটা কি বাস? এটা হলো দিল্লি থেকে মানালি যাওয়ার বাস। তোমরা যদি মানালি যেতে চাও তার জন্য ইজিয়েস্ট রুট হচ্ছে তোমরা যে কোনো ট্রেনে করে রাজধানী, পূর্বা, দুরন্ত যে কোনো ট্রেনে করে দিল্লি চলে যাও। সেখান থেকে প্রচুর ভলভো বাস ছাড়ে, সেটা করে তোমরা ডিরেক্ট মানালিতে পৌঁছে যেতে পারো। এটা আমরা ফ্লেক্স বাসে উঠেছিলাম। বাসটা কিন্তু দারুণ সুন্দর, 9600 মডেল। আমরা উঠেছিলাম আর.কে আশ্রম বলে যে বাস স্টপটা আছে সেখান থেকে। এছাড়াও আরও 2-3টে জায়গা থেকে ছাড়ে, লাইক কাশ্মীরি গেট, এরকম নানা জায়গা থেকে। যেসব বাস বুকিংয়ের ওয়েবসাইটগুলো থাকে না, সেই সব ওয়েবসাইট থেকে তোমরা দেখে নিতে পারো যে দিল্লি থেকে মানালির বাস কোন কোন স্টেশন থেকে ছাড়ে। আমরা দিল্লি গেছিলাম একটা কাজে, এবং আমরা যে জায়গাটা ছিলাম তার থেকে ক্লোজেস্ট ছিল আর.কে আশ্রম, তাই ওখান থেকে উঠেছিলাম। আর আমার পাশের জনের এরকম অবস্থা দেখছো, কারণ তার অলমোস্ট জ্বর এসছে, পুরো বাসটাই তার জ্বর ছিল। এই বাসটা হচ্ছে সেমি স্লিপার টাইপ, মানে স্লিপিং ভলভো এখানে পাওয়া যায় না। যেমন আমরা শিলিগুড়িতে যাই, কলকাতা টু শিলিগুড়ি স্লিপার ভলভো, এটা স্লিপার ভলভো নয়, সেম ভলভো মডেল 9600, কিন্তু এটা সেমি স্লিপার, বেশ কমফোর্টেবল, সাথে কম্বল দেওয়া থাকে, দুটো জলের বোতল দেয়। আমরা বাসটায় উঠেছিলাম এই 6টার দিকে, টাইম ছিল বাসটার, যেতে প্রায় 12 ঘন্টা লাগে। তো আমরা বাসে উঠেছিলাম 6টার দিকে, তারপরে ওরা প্রথম স্টপ দিয়েছিল 9:30টার দিকে, যেখানে তোমরা মানে ডিনারটা করে নিতে পারো। এটা হচ্ছে আমাদের প্রথম স্টপ। আর 6টার দিকে উঠেছি, কিন্তু দেখে বোঝা যাচ্ছে না, তার কারণ ওখানে কিন্তু ইভিনিং অনেক পরে হয়। এই দেখো 9:34 আমরা নামলাম এখানে। তো যেহেতু ওর জ্বর ছিল, শরীরটা খারাপ করছিল, তাই আমরা এখানে কিছু সেরকম খাইনি, জাস্ট ম্যাগি খেয়েছিলাম, ওই যে ইনস্ট্যান্ট নুডলসগুলো পাওয়া যায় না ওইগুলো। এখানে কিন্তু প্রচণ্ড দাম যে জায়গাগুলোতে দাঁড়ায়, মানে এই ইনস্ট্যান্ট নুডলসগুলো আমরা ট্রেনে নিয়েছিলাম এক একটা 50 টাকা করে, কিন্তু এইখানে সেই সেম ইনস্ট্যান্ট নুডলসগুলো 100 রুপিস করে বিক্রি হচ্ছে, এই যে এইগুলো। কিন্তু তাও সেরমভাবে খেতে পারেনি, কারণ জ্বর ছিল, শরীরটা বেশ খারাপ করছিল। তো যেটুকু খেতে পারলো খেলো, তারপর আর বাকিটা খেতে পারেনি। দিয়ে আমরা আবার বাস রওনা দিল, 15-20 মিনিট মতো দাঁড়ায়, দিয়ে বাস আবার রওনা দিল। এটা চড়ে আমরা নেক্সট ডে ওই 7:30টার মধ্যে পৌঁছে যাব হচ্ছে আমাদের ডেস্টিনেশন মানালিতে। জ্বরে হাত পাগুলো ব্যথা করছিল, তাই কোনোভাবে আমার উপরে পাটা দিয়ে রেস্ট করছিল আর কি, যতটুকু রেস্ট করা যায়, পুরো তো স্লিপার নয়, তাই একটু অসুবিধা হচ্ছিলো। এটা হচ্ছে সকালের দিক, প্রায় 4:30-5টার দিক। তখন আরেক জায়গায় আবার স্টপ দেবে, সেখানে তো জিনিসের দাম দেখে মাথায় ঘুরে যাবে। মানে বলাই বাহুল্য এইসব বাসে কিন্তু ওয়াশরুম নেই, তাই এই স্টপগুলোতে তোমরা ওয়াশরুম ইউজ করতে পারবে। আর এখানে এই টুকু ব্ল্যাক টিও 50 রুপিস করে নিচ্ছে। তো পাহাড়ে গিয়ে এটা একটা সমস্যা, বেশ এক্সপেন্সিভ হয়। আর আমরা যে বাসটায় উঠেছি সেই বাসের টিকিটটা নিয়ারলি 1000। এই বাসের টিকিটের প্রাইসগুলো তুমি সামনের দিকে সিট নিচ্ছ না, মিডলে নিচ্ছ না, উইন্ডো সিট নিচ্ছ না, পিছন দিকে সিট নিচ্ছ, তার উপর ভ্যারি করে। পিছন দিকে সিটের দাম একটু কম হয়, তো আমরা মাঝামাঝি নিয়েছি যাতে খুব একটা গা না গোলায়। বাট জানলাগুলো বিশাল বড় বড়। এই দেখো রাস্তায় বাস থামিয়ে এভাবে কলা দেওয়া হলো, হয়তো কেউ পাঠিয়েছে দেওয়ার জন্য, কোনো বাদর তো দেখতে পেলাম না, কিন্তু ওদের জন্যই দেওয়া হলো।
তো বাসের জানলাগুলো এত বিশাল বিশাল, আর সেখান থেকে এরকম সুন্দর পাহাড়ের সিনারি দেখা যাচ্ছে, যেতে কিন্তু মন্দ লাগবে না, বেশ ভালো লাগবে। আর এখানকার রাস্তা বেশ চওড়া, তাই খুব একটা ভয়ও লাগছে না। তো এক হতে পারে তোমরা প্লেনে করে চণ্ডীগড় নামলে, চণ্ডীগড় থেকে গাড়িতে করে মানালি চলে এলে, এটা একটা ওয়ে। আর যদি প্লেনের বাজেট না থাকে তাহলে হচ্ছে তোমরা রাজধানী এক্সপ্রেস, পূর্বা এক্সপ্রেস বা দুরন্তোতে করে দিল্লি আসো। ওগুলো সকালবেলার দিকে দিল্লিতে নামাবে, সেদিনই সন্ধ্যাবেলার দিকে ভলভো বাস ধরে তোমরা মানালির দিকে রওনা দাও। এটা হচ্ছে সেকেন্ড অপশন। এই রিভারগুলোতে কিন্তু রিভার রাফটিং, তাছাড়া প্যারাগ্লাইডিং, হট বেলুন, প্রচুর অ্যাক্টিভিটিস থাকে। তোমরা যারা একটু থ্রিলিং অ্যাক্টিভিটিস পছন্দ করো তাদের জন্য কিন্তু মানালি বেশ ভালো জায়গা। এবার বলি আমরা কী প্ল্যান নিয়ে এসেছি। আমরা দিল্লিতে এসেছিলাম একটা কাজে, শুধু দিল্লিতে আসার টিকিটটাই আমাদের কাছে বুক করা ছিল, আর কিছুই বুক করা নেই। তো কাজ শেষ হওয়ার পর আমরা ডিসাইড করছিলাম যাব কি যাব না। তো আমরা ফাইনালি ডিসাইড করি কি মানালি যাব। তো আগের দিন রাতে আমরা এই ভলভোটা বুক করি, যেহেতু প্রচুর জায়গা থেকে বাসেস ছাড়ে না, তাই জন্য ভলভো বুক করাটা যে খুব আগে থেকে বুক না করলে পাবে না সেরকম নয়, জাস্ট আগের দিন বুক করলে মোটামুটি পেয়ে যাওয়া যায়। এবার আমরা মানালি বাস স্টপে নেমে গেছিলাম সকালবেলা। তারপর একটা অটো করে আমরা রওনা দিই আমাদের দেখে রাখা হোটেলের দিকে। বলে রাখি, হোটেল কিন্তু বুক করিনি, জাস্ট দেখে রেখেছিলাম। তোমরা যদি স্পটটা দেখে না রাখো তাহলে নেমে কোন দিকে গেলে তোমরা ভালো ভিউয়ের হোটেল পাবে সেটা বোঝা মুশকিল। আর নামার পরে প্রচুর দালাল টাইপের লোকজন আমাদের ঘিরে ধরবে, মানে আমার হোটেলটা দেখতে চলুন, এই করুন সেই করুন। তো সেগুলো অ্যাভয়েড করে নিজের পছন্দ মতো জায়গায় যেতে হলে বেসিক একটু দেখে রাখতে হবে। আমরা এসেছিলাম বশিষ্ঠ বলে যে জায়গাটা আছে মানালির, অটো করে 200 টাকা নিয়েছিল, দিয়ে বশিষ্ঠে এসেছিলাম। এসে ওই হোটেলটায় গেলাম, কিন্তু ওরা না চেক ইন টাইম হচ্ছে ওদের 12টা। তো আমাদের কিছুক্ষণ ওয়েট করতে বললো রুম ফাঁকা হওয়া অবধি। কিছু কনফার্ম করতে পারছিল না যে সামনের দিকে উইথ ব্যালকনি ভিউ রুমগুলো ওরা দিতে পারবে কি পারবে না। 2300 করে বলেছিল সামনের দিকের উইথ ভিউ ব্যালকনি রুম। তো ওদের কাছে লাগেজগুলো রেখে আমাদের খিদে পেয়ে গেছিলো, কারণ রাতে সেরকম কিছু খাইনি। তো এই ফুড সেন্টারটা দেখতে পেলাম, তো এই ফুড সেন্টারে এলাম। সেই সময় ওদের তখন 8:30 9টা এরকম বাজে। সেই সময় একমাত্র আলু পরাঠা আর আচার এটাই তৈরি হয়েছে। এক একটা আলু পরাঠা 50 রুপিস করে নিয়েছিল। পাহাড়ে একটু প্রাইসটা হাই হচ্ছে খাবার দাবারের, আমার তো তাই মনে হলো। তো আমরা এই আলু পরাঠাটা খেয়ে তারপরে এই দোকান থেকেই দেখতে পেলাম যে আমরা যে হোটেলটায় গেলাম তার সামনে আরেকটা হোটেল আছে যেটার ভিউটাও অলমোস্ট সেম। তো একবার ভাবলাম ওখানে গিয়ে জিজ্ঞাসা করি। ওখানে গিয়ে জিজ্ঞাসা করা আমাদের বেশ লাভ হলো। ওখানে 2300 করে বলেছিল, হোটেলটার নাম হচ্ছে ক্যাসেল রক। ওখানে 2300 করে বলেছিল, কিন্তু এই হোটেলে আমরা 1800 করে ওরকম সেম ভিউয়ের রুম পেয়ে গেলাম। একটাই সমস্যা ছিল, এদের ওয়াইফাই কাজ করছিল না। এই যে জামাটা দেখছো না, এই জামাটা আমি দিল্লি থেকেই কিনেছি, মানে এই ওপরে ক্রুশ করা জ্যাকেটটা আর নিচের এই পাটিয়ালা প্যান্টটা, এরা দিল্লি থেকেই শপিং করেছি, আর ওটা পরেই গাড়িতে উঠে গেছিলাম। দেখো জাস্ট ভিউটা দেখো, রুম থেকে এরকম ভিউ ছিল, আর রুমটাও খুব সুন্দর ছিল সব দিক থেকে। শুধু একটাই ডিসঅ্যাডভান্টেজ, ওরা আমাদের আগেই বলে দিয়েছিল। আর দেখো আরেকজনের শরীরটা খারাপ, তাই শুয়ে শুয়ে জানলা দিয়ে ভিউ দেখছে, মানে তো সেদিন উঠে দাঁড়াবার শক্তিটাও সেরকমভাবে ছিল না আর কি। এবার এই রকম ভিউয়ের রুম এত কম প্রাইসে পাওয়াটা যায় না। অলমোস্ট 2500 টাকা এমনিতে রুম রেন্ট হয়ে থাকে, কিন্তু এই ওয়ার সিচুয়েশন হওয়ায় অনেকের বুকিং ক্যান্সেল হয়েছে, তার জন্য কিছুটা ফাঁকা আছে। আর তাছাড়াও হচ্ছে ওদের ওয়াইফাই আর টিভিটা এই মোমেন্টে কাজ করছিল না, তাই জন্য আরও কিছুটা ওরা ডিসকাউন্ট দিয়ে দেয়। তো ভীষণ সুন্দর ভিউ ছিল। তো আমরা ওই হোটেল থেকে আমাদের লাগেজগুলো নিয়ে এখানেই চেক ইন করে যাই। এরা 10টার মধ্যে আমাদের চেক ইন করতে দেয়, সেরকম হার্ড অ্যান্ড ফাস্ট রুল ছিল না। অ্যাকচুয়ালি ও জ্বর, তো এই শরীর খারাপের মধ্যে আরও 2-3 ঘন্টা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোটা খুব মুশকিল হচ্ছিল। এবার প্রথম দিনে আমাদের ট্যুর প্ল্যানে অনেক কিছুই ছিল। এই যে এই হোটেলটায় বসে আমরা আলু পরোটা খেতে খেতে এই রুমটাকে দেখতে পেয়েছি, বুঝলে। হ্যাঁ, এবার ফার্স্ট দিনের ট্যুর প্ল্যানটা বলি। ফার্স্ট দিন আমাদের অনেক ট্যুর প্ল্যান ছিল, কিন্তু যেহেতু শরীর খারাপ তাই আমার মনে হলো একটা বেলার রেস্ট নিয়ে নিই, তাহলে বাকি ট্যুরটা আমরা ভালো করে করতে পারবো। প্রথম দিন থেকে যদি হুড়োহুড়ি করে প্ল্যান এক্সিকিউট করতে থাকি আর শরীর যদি আরও খারাপ হয়ে যায় তাহলে ট্যুরটা নষ্ট হবে। তাই আমরা ভাবলাম যে প্রথম দিন খানিক রেস্ট নিয়ে নিই। সকাল থেকে আমরা ওই যে খেয়ে এলাম, বাড়িতে আরও কিছু খাবার ছিল। এখানে গরম জল কেটলিতে করে করে আমরা তখন
এই চা হেনা তেনা যা মন চাইলো খেয়ে নিলাম। আর স্নানের জন্য গরম জল ওদের সেন্ট্রালি একটা গিজার টাইপের কিছু আছে, দিনের বেলা না ওপর মানে একটা কল দিয়ে তার গরম জল পড়ছে দেখলাম। বাথরুমে গিজার দেখতে পেলাম না, কিন্তু একটা নল দিয়ে তার গরম জল পড়ছিল। তো চান টান করে নিলাম, সারা রাত যেহেতু বাসে এসেছি। তারপর আমরা বিকেল 4টের সময় বেরোলাম। এই যে কিছুটাও মোবাইল ফাঁকা করার জন্য ডেটা ট্রান্সফার করছে। প্রচুর রোদ এসে পড়েছে ঘরের মধ্যে, মানে 10 মিনিটে সব শুকিয়ে যাচ্ছে, এত রোদ্দুর এসে পড়েছে, খটখটে রোদ্দুর। তারপর আমরা 4টের সময় বেরোলাম রাস্তায়, মানে একটা বেলা অলমোস্ট ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি। সেই বেলাটায় তোমরা যেইগুলো প্ল্যান করে নিতে পারো, আমি তোমাদের ট্যুর প্ল্যানটা বলছি। একটা অটো ভাড়া করে নিতে পারো, যাদের বলতে পারো যে হাদিম্বা টেম্পল, অ্যাকচুয়ালি হিড়িম্বা না, হাদিম্বা টেম্পল আর মানু টেম্পল, বশিষ টেম্পল, এইগুলো আর সিসু সিসু একটা ভিলেজ যেখানে ওয়াটারফলস রয়েছে। এই 4টে জিনিস কিন্তু তোমরা ফার্স্ট ডেতে একটা অটো বুক করে দেখে নিতে পারো। তো সেখানে হাদিম্বা টেম্পল, সিসু, মানু টেম্পল, বশিষ টেম্পল, এই 4টে তোমাদের পড়বে আর বেশ ভালোই হবে। তো এটা তোমরা প্রথম দিনে ঘুরে নিতে পারো, কিন্তু আমরা যেহেতু শরীর খারাপ ছিল, প্রথম দিনটা রেস্ট নিয়েছিলাম, তাই আমরা 4টের সময় ভাবলাম জাস্ট ম্যালে ঘুরতে যাব, হালকা ফুলকা ম্যালে ঘুরে চলে আসবো। পরদিন কিন্তু আমাদের আসল প্ল্যানটা রয়েছে, যেখানে স্নো পয়েন্টে যাব, সেই জন্য একটা দিন ওকে রেস্টই দিয়ে দিলাম। এখানে কিন্তু প্রচুর রোজেস দেখতে পেলাম। আমরা তো গেছি মে মাসের এন্ডে, প্রচুর রোজেস দেখতে পেলাম। দেখো কি সুন্দর ভিউ তৈরি হয়েছে। এবার এখান থেকে নিচের দিকে যেতে হবে। উপর দিকে এসেছিলাম যখন 200 টাকা অটোর ভাড়া নিয়েছিল, একটুখানি হেঁটে একটা অটো পেলাম যে 100 টাকা করে আমাদের ম্যালে নিয়ে যেতে রাজি হলো। তো আমরা তার সাথে ম্যালের দিকে রওনা দিলাম। আর একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা কোনো জায়গাতে খুব একটা ভালো করে ইনফরমেশান দেওয়া নেই, অথবা হোটেলগুলোও তোমাদের খুব একটা বলবে না, হোটেল কোনো গাড়িওয়ালা কেউই তোমাদের বলবে না, সেই ইম্পর্ট্যান্ট জিনিসটা বলছি। এক হচ্ছে, তোমরা যদি দুজন বা একা এরকম ট্রাভেল করো, তাহলে কিন্তু এখানে ট্যাক্সি বুক করে ঘোরাটা বেশ কস্টলি হয়ে যাবে। সেক্ষেত্রে যেটা একটা অপশান, সেটা হচ্ছে বাইক বা স্কুটি নিয়ে ঘুরতে পারো। এখানে দেখো বাইক স্কুটি রেন্ট দেওয়ার প্রচুর জায়গা রয়েছে, কিন্তু বাইক বা স্কুটি রোটাং পাস অবধি যায় না। তোমরা সিসু অবধি যেতে পারো, সিসু যেতে পারো, তারপরে অটল টানেল অবধি যেতে পারো, কিন্তু সোলাং ভ্যালি যেতে পারো। কিন্তু রোটাং পাস, যেটা মেন স্নো পয়েন্ট, মানে তোমরা যদি এই সামারে চাও, রোটাং পাস ধরো এই 1 সপ্তাহ আগেই ওপেন হয়েছিল, মে মাসের লাস্ট উইকের দিকে ওপেন হয়, তার আগে ওই রাস্তাটা বন্ধ থাকে। তো রোটাং পাসের ভিডিও আমাদের নেক্সট পার্টে আসছে, যেহেতু ওটা আমাদের সেকেন্ড ডে প্ল্যান। তো তোমরা যদি গরমকালে যাও, ওটাই একমাত্র জায়গা যেখানে গেলে তোমরা স্নো দেখতে পাবে। এবার সেটা যদি তোমরা গাড়ি বুক করে যেতে চাও, তাহলে 4000 টাকা মিনিমাম পড়ে যাবে। দুজনের ক্ষেত্রে সেটা বেশ এক্সপেন্সিভ হয়ে যাবে। আর তোমরা বাইক ভাড়া নিতে পারো, কিন্তু সেটা রোটাং পাসে যাওয়ার পারমিট পাবে না, পাবে হচ্ছে বাকি জায়গাগুলো সব যেতে পারো বাইক নিয়ে, কিন্তু রোটাং পাস নয়। এবার ওর যেহেতু শরীরটা ভালো ছিল না, পাহাড়ি রাস্তায় বাইক চালানোর কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই আমাদের স্কুটি নেওয়া বা বাইক নেওয়ার কোনো প্ল্যানই ছিল না। আর মাঝে মাঝে টুক করে বৃষ্টি নেমে আসে, বৃষ্টিতে ভিজে গেলে তো হয়ে গেল, আরও শরীর খারাপ করবে। সেক্ষেত্রে একটা বেস্ট অপশান যেটা আমরা পেয়েছিলাম, সেটা হচ্ছে ইন্টারনেট থেকেই খুঁজে পেয়েছিলাম, কিন্তু লোকাল লোকজনকে জিজ্ঞাসা করতে কেউ কিন্তু বলছিল না। সেটা হচ্ছে তোমাদের ম্যাল রোডে যেতে হবে। ম্যাল রোডে গিয়ে দেখবে ম্যাল রোডের একটা বাস স্ট্যান্ড আছে। এই অটোটা হচ্ছে, আমরা একটুখানি নিচে নামার পর অটোটা পেয়েছিলাম, এরা যেহেতু ফির ছিল তাই 100 টাকা দিয়ে ম্যাল রোডে নিয়ে আসতে রাজি হয়ে গেল, তাই উঠে পড়লাম। এবার যেটা বলছি, ম্যাল রোডে একটা গভর্নমেন্ট বাস স্টপ আছে, একটা বাসের ডিপো আছে, যেখানে গেলে তোমরা দেখতে পাবে স্পেশাল ট্যুরিস্ট বাস ছাড়া হয় প্রতিদিন 4টে করে। সেই বাসগুলো তোমাদের প্রথমে নিয়ে যাবে রোটাং পাসে, সেখানে স্নো পয়েন্টে দাঁড়াবে। তারপর ওখান থেকে ফেরার সময় তোমাদের কোকসার, সোলাং ভ্যালি, অটল টানেল সব জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করিয়ে ইভিনিংয়ের মধ্যে আবার তোমাদের ফেরত নিয়ে আসবে মানালির ম্যাল রোডে। এই পুরো জিনিসটা তোমরা পেয়ে যাবে জাস্ট পার হেড 700 রুপিসে, যেখানে গাড়ি বুক করতে তোমাদের 4000 টাকা লেগে যাবে, সেখানে এটা পার হেড 700 রুপিসে তোমরা পেয়ে যাবে। তো এটা খুবই ভালো অপশান দুজন, বা যদি তোমরা একা কেউ ট্রাভেল করতে চাও, 4-5 জন বাড়ির লোক থাকলে তাহলে ট্যাক্সি বুক করে নিতে পারো, প্রাইসটা পুষিয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে সরকারি বাসটা কিন্তু খুব ভালো অপশান। এই দেখো, ইলেকট্রিক বাস ডেইলি সার্ভিস করে মানালি টু রোটাং পাস, দেন রোটাং পাস টু মানালি, 700 পার সিট। এটা কিন্তু তোমরা বুক করতে চাইলে যেদিন যাবে তার আগের দিন অবশ্যই বুক করে নেবে, নইলে কিন্তু অ্যাভেলেবেল পাবে না। আমরা যেদিন যাব তার আগের দিন বিকেল 4:30 দিকে বুক করতে গেছি,
তখন জাস্ট 4টে বাসের মধ্যে 2টো বাসে সিট খালি রয়েছে এবং একদম লাস্ট রোয়ে সিট খালি রয়েছে। আমাদের সেটাই নিতে হলো, কারণ কোনো অপশান নেই, তাহলে তো একটা দিন নষ্ট হবে। আর আমরা তখন জানতাম যে শুধু অফলাইন বুকিংই হয়, অনলাইন হয় না, সেই জন্য আমরা আগে থেকে করতেও পারিনি বুকিংটা। এবার কিন্তু এখন বুক করার পর আমরা যে স্লিপটা হাতে পেলাম, সেখান থেকে দেখলাম অনলাইন বুক করারও অপশান আছে। কিভাবে অনলাইন বুক করতে হয় পুরো ডিটেলসটা আমি নেক্সট একটা ভিডিওতে দিয়ে রাখবো, একটা শর্টস ভিডিওতে দিয়ে রাখবো। তো সেটার লিঙ্ক আমি তোমরা কমেন্ট সেকশনে জানিও যে সেটা জানতে চাও কিনা, আমি সেটার লিঙ্ক তোমাদের কমেন্ট সেকশনে মেনশন করে দেবো। কীভাবে এটা অনলাইন বুক করতে হয়, তোমরা যদি অনলাইন বুক করো তাহলে সামনের দিকে সিট বুক করে নিতে পারো, যাতে ভিউটা আরও ভালো পাওয়া যায়। এই যে এখান থেকে আমরা অনলাইন বুকিংয়ের অপশনটাও দেখতে পেলাম, যেটা আগে জানতাম না। এই বাস স্টপের সামনে এসে দাঁড়িয়েও তুমি যদি লোকজনকে জিজ্ঞাসা করো রোটাং পাস বাসে যাওয়া যায় কিনা, অর্ধেক মানে ম্যাক্সিমাম সবাই, আমাদের হোটেলের লোকও বললো যে না, এরকম তো কিছু হয় না। এবং চারদিকে ট্যাক্সিওয়ালারা ছেঁকে ধরবে তোমাকে রোটাং পাসের ট্যাক্সি নেওয়ার জন্য। দোকান কোথা থেকেও তোমরা ইনফরমেশনটা পাবে না যে অ্যাকচুয়ালি বাসে করে রোটাং পাস যাওয়া যায়। তাই এটা কিন্তু খুব একটা ভ্যালুয়েবল ইনফরমেশন। যারা সোলো ট্রিপ করো বা আমাদের মতো কাপল বেরিয়ে পড়ো, বছরে প্রচুরবার ঘুরতে যাও, তাদের জন্য এটা খুব বাজেট ফ্রেন্ডলি একটা অপশন। এবার আমাদের বুক করা হয়ে গেল। ফার্স্ট আমাদের লক্ষ্য ছিল আগে বুকিংটা করে নেওয়া, নয়তো কালকের ঘুরতে যাওয়াটা মুশকিল হয়ে যাবে। আর জানোই যেহেতু কোনোটাই পুরোপুরি প্ল্যানিং না, তাই চলতে চলতে যেমন পথ চলছে সেরকম আমাদের প্ল্যানিং তৈরি হচ্ছে, আর নিজেদের শরীরের ওপর ডিপেন্ড করে। এই জন্যই আমার ট্যুর ট্রাভেলস গ্রুপ বা অন্য কোনো গ্রুপের সাথে ঘুরতে যেতে ভালো লাগে না। ধরো তোমার শরীর খারাপ, তুমি একটা দিনের প্ল্যান ড্রপ করলে অন্য লোকেদের অসুবিধে হবে। আবার ট্যুর ট্রাভেলসে গেলে মানে পড়াশোনা করার মতো, ওরা যেখানে দাঁড়াতে বলবে দাঁড়াতে হবে, যেখানে যা করতে বলবে করতে হবে, আবার সাথে সাথে উঠে যেতে হবে। নিজের ভালো লাগছে বলে এই জায়গাটায় আমি স্টে করে যাবো, এরকম করাটা যায় না। তো আমাদের তাই নিজেদের মতো স্বাধীন ঘুরতেই ভালো লাগে। বুকিং হয়ে যাওয়ার পর একটা এখানে দোকান দেখলাম যেখানে ভেজ থালি 150 রুপিস করে পাওয়া যাচ্ছে। তো সেই ভেজ থালিটা আমরা নিয়ে নিলাম। ও ভাতের দিকটা খেলো, আমি রুটি খেলাম। 4টে রুটি আর ভাত ছিল, তরকারি ছিল, ডাল ছিল, আর একটা কাঢ়া ছিল। এই যে এই দোকানটা মাহাদেম্বা সুইটস। তো আমি তো তার মধ্যে থেকে 2টো রুটি আর একটু তরকারি খেলাম, আর বাকিটাও খেলো, তাতেই আমাদের হয়ে গেল। এবার আমরা মালটা ঘুরে ঘুরে পুরোটা এক্সপ্লোর করব, ছোটোখাটো শপিং করব। আর যেহেতু নিজেদের মতো খাচ্ছি ঘুরছি, কোনো বাউন্ডারিজ নেই, তাই আমরা লোকাল মার্কেট থেকেও অনেক কিছু বাজার করব। আর সেই দিনটা ছিল 27 মে, আমাদের অ্যানিভার্সারি ডেট। তো একটু ছোটো করে অ্যানিভার্সারি দুজন মিলে সেলিব্রেট করব, সেটাও প্ল্যান ছিল। তাই একটু বেকারি খুঁজছিলাম যেখান থেকে একটা ছোট কেক আমরা কিনে নিতে পারি। তো দেখতে থাকো। তোমাদের ম্যাল রোডটা ঘুরে দেখতে কেমন লাগছে কমেন্ট সেকশনে জানিও কিন্তু অবশ্যই। আর যে ইনফরমেশনটা দিলাম বাসে করে যাওয়া যায় মানালি রোটাং পাস দেখতে, এটা কিন্তু খুব ভ্যালুয়েবল ইনফরমেশন। যাদের সাথে ঘুরতে যাবে তাদের সাথে অবশ্যই শেয়ার করে নিও। আর নেক্সট ভিডিওটা আসছে যেখানে পুরো আমাদের বাসের ট্রিপটা লেখা থাকবে, যে আমরা মানে পুরো বাসের ট্রিপটা দেখতে পাবে, কোথায় কোথায় দাঁড়ালো, বাসে করে কীভাবে ঘুরে এলাম, পুরোটা দেখতে পাবে। এই হচ্ছে একটা দুর্গা মন্দির, যেখানে আমার মনে হয় বিয়ে টাইপের কিছু হচ্ছিল। দুজন কাপল বসে আছে আর এখানে ঢাক পাচ্ছে, বেশ সুন্দর লাগছিল। আর মেলায় প্রচুর ভিড় আর প্রচুর বাঙালি, মনে হচ্ছে কলকাতাতেই আছি, এত বাঙালি ছিল ওখানে। তো আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। এরপরে দেখতে পেলাম মেলায় একটা বড়, মানে প্রায় ডগির সাইজে বড় একটা র্যাবিট রয়েছে, যার সাথে ফটো তুলতে গেলে আমাদের 50 রুপিস করে দিতে হবে। তো ওর তো খুব পছন্দ হয়ে গেল, তাই আমরা দুজনে 50 রুপিস দিয়ে ওর সাথে একটু ছবি টবি তুলে নিলাম। খুব সুইট ছিল র্যাবিটটা। দেখো তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি ম্যাল রোডটা কেমন লাগছে, দেখতে থাকো।
মানালির মার্কেটটা কিন্তু বেশ সুন্দর, এখানে প্রচুর হ্যান্ডক্রাফটের জিনিস পাবে, তাছাড়া ভালো ভালো সোয়েটার পাবে। প্রাইস আমার খুব বেশি মনে হলো না, দরদামও করতে পারো, বাঙালিরা তো পুরো গড়িয়াহাটের মতো দরদাম সব জায়গায় করতে পারে, তো সেরকম করতে পারো। মানালি থেকে কিন্তু শপিং করার জন্য বেশ ভালো জায়গা, তো মানালি আসার প্ল্যান থাকলে ভালো করে শপিং করতে পারো, খুব ভালো ভালো দোকান আছে, ভালো ভালো সোয়েটার্স আছে, অনেক শপিং করতে পারবে। আমাদের যেহেতু এই দোকানটা আমার খুব পছন্দ হয়েছে, একটু এক্সপেন্সিভ টাইপ, কিন্তু দোকানের জিনিসগুলো কিন্তু ভীষণ সুন্দর। আমাদের যেহেতু কালকে রোটাং পাস যাওয়ার আছে, স্নো পয়েন্ট, আর আমার কান চাপা দেওয়ার কিছু নেই, আমার যে জ্যাকেটটা আছে ওটার মাথাটায় দড়ি নেই, টুপিটায়, তো কানে হাওয়া লাগে, তো আমরা প্ল্যান করলাম এই কান চাপা দেওয়া একটা কিনে নেব। তো এইগুলো খানিকক্ষণ দেখলাম, তারপর মেন মার্কেটে গেলাম। এখানে দেখো কিছু লোকাল ফ্রুটস পাওয়া যাচ্ছে, অনেকে কিনছে এখান থেকে লোকাল ফ্রুটস, অদ্ভুত অদ্ভুত দেখতে, যে ফলগুলোর নাম আমরা সেভাবে জানি না। এমনিতে তো চেরি রয়েছে, তাছাড়াও বেশ অদ্ভুত কিছু ফ্রুটস রয়েছে। তারপর আমরা মার্কেটের ভিতরে ঢুকলাম, দিয়ে একটা কান চাপা মতো কিনে নিলাম। তো ওটার দাম তো এখানে 250 টাকা, 200 টাকা, বিভিন্ন জায়গায় বিভিন্ন বলছিল, বাট আমরা 150 টাকা দিয়ে কিনে নিয়েছি। আর তাছাড়াও কিছু রিলেটিভসদের দেওয়ার জন্য ছোটোখাটো টোকেন, সেগুলো কেনাকাটি করার থাকে, ঘুরে ঘুরে সেগুলোও কিনছিলাম। যেহেতু শরীরটা ভালো ছিল না সেদিন, তাই জন্য প্ল্যান করেছিলাম সেদিন কিছু হেকটিক করবো না, কিন্তু তোমরা কিন্তু একটা দিন এভাবে ওয়েস্ট নাই করতে পারো। তোমরা ডেফিনেটলি একটা অটো বুক করবে, ম্যাল রোডে এসে যাবে, ম্যাল রোডে এলে অটো স্ট্যান্ড পেয়ে যাবে। এই যে এইটা আমি কিনেছি, ম্যাল রোডে এলে একটা অটো স্ট্যান্ড পেয়ে যাবে, অটো স্ট্যান্ড থেকে বুক করে নেবে যে তোমরা যেতে চাও সিসু, হাদিম্বা টেম্পল, মানু টেম্পল, বশিষ্ঠ টেম্পল, এই 4টে সেদিন কভার করে নেবে। কারণ পরদিন যে রুটটায় যাচ্ছ সেটা হচ্ছে তোমার সোলাং ভ্যালি, অটল টানেল, কোকসার, রোটাং পাস, তাহলে তোমাদের পুরো মানালিতে যা যা সাইট সিন হয় 2 দিনের মধ্যে কিন্তু অলমোস্ট সবটা কমপ্লিট হয়ে যাবে। এই প্ল্যানটা হচ্ছে তোমাদের সামারের জন্য প্ল্যান। যদি তোমরা উইন্টারে মানালি আসো সেক্ষেত্রে কিন্তু তোমরা মানালিতেই স্নোফল পাবে, মানালি, কোকসার, সিসু, সোলাং ভ্যালি সব জায়গায় তোমরা স্নো পাবে। সেক্ষেত্রে তোমাদের আর রোটাং পাস যাওয়ার দরকারও পড়বে না, রোটাং পাস শীতকালে খোলাও থাকে না, সেক্ষেত্রে তোমরা বাকি জায়গাগুলোতেই বরফ পেয়ে যাবে। রোটাং পাস খোলেই মে মাসের শেষ দিকে, রাস্তাটা ফাঁকা হলে, ঠিক আছে। তো আমরা প্ল্যানটা যেটা বলছি সেটা কিন্তু সামারের প্ল্যান বলছি, আর বড় ধরো 1 মাস রোটাং পাসে বরফ থাকবে, তারপরে সেটাও গলে যাবে। এটা হলো আমরা 4টে জিলিপি পাওয়া যাচ্ছিলো 60 টাকা করে, তার কমে হবে না, তো আমরা 4টে জিলিপি নিলাম, বাট ও বললো যে সাদা জিলিপিগুলো পাল্টে একটু কড়া কড়া জিলিপি নে, তো সেটাই নিতে যাচ্ছি। আমরা যে এরকম আনপ্ল্যান ট্যুর করি তার আমাদের দুটো ডিপার্টমেন্ট ভাগ আছে, সেটা হচ্ছে আমি নেট ঘেটে ঘেটে সমস্ত ইনফরমেশান কালেক্ট করি, কোথা থেকে কীভাবে কী বাজেট ফ্রেন্ডলি করা যায়, কোথায় কোন হোটেলের ভালো ভিউ আছে, সেগুলো সমস্ত নেট ঘেটে আমি কালেক্ট করে রাখি ইনফরমেশানগুলো, তারপরে ওর সাথে শেয়ার করি। আর ওর ভালো গুণ হচ্ছে গুগল ম্যাপ দিয়ে সেই সমস্ত জায়গায় রিচ করে যায়, মানে বুঝতে পেরে যায় যে কোন দিক থেকে গেলে কোথায় পৌঁছানো যাবে। এই যে ওষুধের দোকানে দাঁড়িয়ে গেছে, আর একটু প্যারাসিটামল কিনে নেওয়া হলো, কারণ কাল যদি আবার জ্বর আসে আমাদের কাছে প্যারাসিটামল আর একটা দুটোই রয়েছে, তাই জন্য কিনে নেওয়া হলো। এখানকার পুলিশগুলোর সাথে অনেকে ছবি তুলছে, বেশ সুন্দর সাজসজ্জা ওনাদের। যেটা বললাম, এরকম আনপ্ল্যান ট্রিপে আমাদের দুজনের ডিপার্টমেন্ট ভাগ আছে, একজন হচ্ছে সমস্ত ইনফরমেশনগুলো গ্যাদার করি, আর আরেকজন হচ্ছে সেগুলো দেখে দেখে ও আমাকে ম্যাপ দেখে দেখে সেই সব জায়গায় পৌঁছে দেয়। এটা হচ্ছে আমাদের দুজনের দুটো আলাদা ডিপার্টমেন্ট। এইভাবে ট্যুর করতে করতে আমাদের এমন একটা অভ্যাস হয়ে গেছে, কোনো নিয়ম নীতির মধ্যে বা অনেক লোকের সাথে ট্যুর করতে মনে হয় যেন একটু চাপ আর কি, অনেক কিছু ভেবে করতে হয়। আর ট্রাভেলিং অ্যাকচুয়ালি আমাদের মাইন্ডকে ব্রডেন করে, বিভিন্ন জায়গায় গিয়ে থাকা, বিভিন্ন লোকজন কালচারের সাথে পরিচিত হওয়া, এগুলো কিন্তু আমাদের মাইন্ডকে ব্রডেন করে। আর যদি সেখানে গিয়েও নানা রকম ফ্যামিলি পলিটিক্স, এ জানলার ধারে বসবে, এই হোটেলে থাকতে চাইছে না, ও তোমার উপর রেগে গেল তুমি সকালে বেরোচ্ছ না বলে, এই সব ঝামেলা যদি বেড়াতে গিয়েও হতে থাকে তখন কিন্তু একদম বেড়াতে যেতে ইচ্ছা করে না। তাই জন্য মনের শান্তির জন্য আমরা বেড়াতে যাই, তো যেভাবে গেলে শান্তি লাগবে তোমরা সেভাবেই বেড়াতে যাও। বেড়াতে গিয়ে অশান্তি করাটা একদম মিনিংলেস একটা কাজ। এই যে আমরা একটা ছোট্ট কেক নিয়ে নিয়েছি ফর আওয়ার সেলিব্রেশন,
রাতে গিয়ে সেলিব্রেট করবো বলে আমরা ছোট্ট একটা কেক নিয়ে নিয়েছি। আর এখান থেকে ছুরি টুরি দিয়ে দিয়েছি, কিন্তু এখানে ক্যান্ডেলসগুলোর অনেক দাম বলছিলো, তাই আমরা ভাবলাম লোকাল মার্কেটে কি একটা সাধারণ ক্যান্ডেল কিনে নেবো। আর আমি একটু ফ্রুটসের ওপরেই ছিলাম, খুব একটা রিচ ফুড খাবো না রাস্তায়, সেরকমই প্ল্যান ছিল। তো এখান থেকে কলা কিনে নিলাম। তাছাড়াও আমাদের যেহেতু ইলেকট্রিক কেটেল আছে, কিছু ডিমও কিনে নিয়েছিলাম ওকে ডিম সেদ্ধ করে দেবো বলে। তারপর একটা ম্যাগির দোকান থেকে 2টো ম্যাগির প্যাকেটও কিনে নিলাম। সকাল সকাল এগুলো খেয়ে আমরা বাস স্ট্যান্ডে চলে আসবো। আর কিছু টুকটাক শপিং করে যাচ্ছিলাম। দেখো, ছেলেদের বউয়ের সাথে বেড়াতে গেলে এরকমই অবস্থা হয়, এক হাত জিনিসপত্র হয়ে গেছে। হ্যাঁ, যেটা বলছিলাম, যেভাবে ঘুরতে গেলে তোমরা মেন্টাল পিস পাও সেভাবেই ঘুরতে যাওয়া উচিত। তাতে যদি কারো সোলো ট্রিপে গিয়ে পিস পায়, আর সেভাবেই যাওয়া উচিত। বেড়াতে গিয়ে ওই ক্যাচাল একদম ভালো লাগে না, কারণ বেড়ানোর উদ্দেশ্যই সেটা নয়। বেড়ানোর উদ্দেশ্যই হচ্ছে শান্তি, যেটা অনেক দিন অবধি চেরিশ করা যায়। জাস্ট নতুন জিনিস দেখা নয়, ট্রাভেলিং কিন্তু আমাদের অনেক কিছু শেখায়। তো এবার এটা কিন্তু বেশ বেলা হয়ে এসছে, মানে সন্ধ্যে 7টা ক্রস, কিন্তু দেখো আকাশ দেখে বুঝতে পারবে না, এখানে কিন্তু সূর্য ডুবতে ডুবতে 8টা বেজে যায়। তো যেটা হয় সেটা হচ্ছে পট করে 8টা বেজে যায়, মনে হয় যে এই তো সন্ধে হলো, কিছুক্ষণ বাদ দেখি 10টা সাড়ে 10টা বেজে গেছে, ঘুমানোর টাইম হয়ে গেছে। এখানে কিন্তু এক্স্যাক্টলি এই ব্যাপারটাই হয়। এবার মেলায় আমরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। এখানে ওই হিমাচলি ড্রেস পরে ছবি তুলতে চাইলে সেইগুলোও দেখতে পাবে, আমাদের প্রচুর অপশানস পাবে। তো আমাদের আর কিছু খাবার দাবার কেনার ইচ্ছে ছিল না সেদিন, কিছু বেশি জাঙ্ক খাবো না ভেবেছিলাম। সামনে যে ফুড কর্নারটা আছে, যদি একান্ত খেতে পায় রাত্রিবেলা নেমে ওই ফুড কর্নারটা দিয়ে খেয়ে নেবো। আমাদের হোটেল ক্যাসেল রকে কিন্তু কোনো রেস্টুরেন্ট নেই, সেটা আমাদের ক্ষেত্রে সুবিধাই হয়েছে। অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের খাবার দাবার তো খেতাম না, আমরা ফল টল এইসব বাজার করে খেতাম, রেস্টুরেন্ট থাকলেই আমাদের একটু অসুবিধা হতো। এবার অটোগুলোকে ভাড়া জিজ্ঞাসা করলাম, এই দেখো এটা কিনেছি, এটা কিন্তু বাচ্চাদের জন্য হেভি, মানে কানগুলো এরকম টিপলে নড়ে। তো আমার বেশ মজা লেগেছিলো। তো এখানে যে অটো স্ট্যান্ড আছে সেখানে জিজ্ঞাসা করলাম, কেউ 200 টাকার নিচে যেতে রাজি হচ্ছিল না। আমরা যেহেতু আজকে বিশেষ কিছু ঘুরিনি, খুব একটা টায়ার্ডও নই, ঘুম থেকে উঠেই এসেছি, তাই আমরা ভাবলাম হেঁটে হেঁটেই আজকে হোটেলে ব্যাক করব। তো হেঁটে হেঁটেই ব্যাক করা স্টার্ট করলাম। তারপর দেখো রাস্তাটা কেমন লাগে, এই যে এই রাস্তা দিয়ে আমরা হেঁটে ব্যাক করা শুরু করলাম। এই মাল রোড থেকে, এখান থেকেই অটোগুলো ছেড়ে বশিষ্ঠটা, আমরা যে অঞ্চলটায় রয়েছে সেটা হচ্ছে বশিষ্ঠ বলে অঞ্চলটার নাম। হোটেল ক্যাসেল রকটা বশিষ্ঠ অঞ্চলে রয়েছে। তো সেদিকে হাঁটা স্টার্ট করলাম। প্রচুর গাড়ি ঘোড়া অ্যাকচুয়ালি, মানে অনেক লোক ওয়ার্ড সিচুয়েশনের জন্য ক্যান্সেল করাতেও এত ভিড় মেলে। তার মানে যদি এটা, যেহেতু এটা সামার ভ্যাকেশনের টাইম, তো ভিড় তো থাকারই কথা, কিন্তু তাতেও প্রচুর লোক ক্যান্সেল করা সত্ত্বেও এত ভিড় আছে, নইলে আরও কত ভিড় তো বুঝতেই পারছো। আর মেন বাড়ি যাওয়ার আগে আমাদের যা যা কিনে নেওয়া দরকার, সেটা হচ্ছে 30 টাকার একটা বড় জলের বোতল, যেটা আমাদের প্রতিদিনই একটা করে তো লাগবেই। আর তাছাড়া হচ্ছে একটা চিপসের প্যাকেট নিয়ে নিলাম, নিজেরা সেলিব্রেট করলে লাগবে। এছাড়া আমি তো বাড়ি থেকে আপেল, মুড়ি, বাদাম এসবও নিয়ে গেছি, যাতে বেড়াতে গিয়ে না রেস্টুরেন্টের জাঙ্ক ফুড প্রচুর খেলে তোমরা দেখবে যেটা, সেটা হচ্ছে শরীর খারাপ করে যায়, বেড়ানোর উদ্দেশ্যটা বৃথা হয়ে যায়। আর কলকাতার মতো ভালো ফাস্ট ফুড কিন্তু ওখানে হয়ও না, বাট স্টিল ওগুলো খেয়ে আমরা শরীর খারাপ করি। তাই জন্য আমরা ডিসাইড করেছিলাম যে খুব লাইট খাবো, মানে রুটি ভাত এসব যেখানে পাওয়া যাবে সেগুলো খাবো। আর তাছাড়া বাকিটা খুব খিদে পেলে মুড়ি টুড়ি আছে, আর ফ্রুটসের ওপর দিয়ে চালাবো। আর সকাল সকাল একটু ঠান্ডা লেগেছে, গলা টলা ব্যথা, তাই ম্যাগি বা স্যুপের প্যাকেট এগুলো রেখেছিলাম। আর ওই ইলেকট্রিক কেটেলটা আমরা দিল্লি থেকে কিনে নিয়েছিলাম, কারণ ওখানে লিকার চা পাচ্ছিলাম না, গলা ব্যথা, শরীর খারাপ, ঠান্ডা, এইসব কারণে অসুবিধে হচ্ছিলো। আর দিল্লির হোটেলে গিজারও ছিল না, যেহেতু দিল্লি গরম জায়গা, খুব একটা গিজার থাকে না, এসি রয়েছে কিন্তু গিজার নেই। তো ফাইনালি আমরা ভেবে নিয়েছিলাম যে আমরা কেটেলটা কিনে নিয়ে চাল করে স্নান করা, ম্যাগি ট্যাগি বানিয়ে খাওয়া, ওই টিপ করা চা পাতাগুলো ডুবিয়ে চা বানিয়ে নেওয়া, প্রচুর কিছু একসাথে হয়ে যায়। প্লাস এখন তো ডিম সেদ্ধ করেও আমরা খাবার প্ল্যান করেছি। তো অলমোস্ট সংসার বানিয়ে ফেলেছি আর কি। নতুন নতুন শহরে গিয়ে 2 দিনের জন্য সংসার বানাতে আমার কিন্তু বেশ ভালো লাগে। এর আগেও নিজেরা ঘুরতে গেছি বেশ কয়েকবার, লাস্ট ইয়ারে প্রচুর ঘুরেছি। তো এই এক্সপিরিয়েন্সটা আমার বেশ ভালো। দুজনের মধ্যে কোঅর্ডিনেশন ভালো হলে এভাবে কিন্তু তোমরা ঘুরতে পারো, এক্ষেত্রে খুব ভালো হবে। হ্যাঁ, এক্ষেত্রে
যেহেতু সবটা আনপ্ল্যান, তাই অনেক সময় এরকম হতে পারে যারা যা ভেবেছিলে সেটা হলো না, সেক্ষেত্রে কিন্তু মন খারাপ করলে চলবে না। আনপ্ল্যান ট্রিপে এরকম একটু আধটু হয়েই থাকে, তো সেই অ্যাডজাস্টমেন্টটা রেখে তোমাদের এরকম আনপ্ল্যান ট্রিপ করতে হবে। তো চলো এবার আমরা ওপর দিকে যাচ্ছি, এটা তখন মেন রোড ধরে যাচ্ছি, পিছন দিকে গাড়িগুলো আসছে, তাই আমিও সামনে সামনে হাঁটছিলাম, ভয়ই লাগছিলো পিছন দিক দিয়ে গাড়ি আসছে বলে। তারপর একটা জায়গা থেকে আমরা একদম টপের দিকে যাওয়া শুরু করব, ওইটুকু হাঁটাটা একটু কষ্টকর মনে হবে, তাছাড়া বাকিটা তো বেশ ওকে মতো। তারপর বাড়ি গিয়ে আমাদের প্ল্যান ছিল যে আমরা সেলিব্রেশন করব, তো দেখা যাক কখন হয়। এখন কিন্তু প্রায় 8টার কাছাকাছি বাজে। ওই যে হোয়াইট জানলাগুলো, ওইটা হচ্ছে আমাদের হোটেল ক্যাসেল রক। অলমোস্ট পৌঁছে গেছি। বাড়ি ফিরে দুজনের জন্য চা বানিয়ে নিলাম, তারপর শশা কেটে মুড়ি মেখে দুজন বসে খেলাম, মানে অলমোস্ট বাড়িতে আছি, সংসার এরকমই ফিলিং হচ্ছে আর কি। তারপরে আমাদের কেক কাটার প্ল্যান ছিল, কিন্তু রাত হতেই না ওরা আবার জ্বরটা ব্যাক করা স্টার্ট করলো। যে কেক টেক সব রেডি ছিল, কিন্তু জ্বর হতে ওর আবার মানে রাত হয়ে আসতেও জ্বরটা হালকা হালকা ব্যাক করছিল, শরীরটা ভালো ছিল না, খেতেও চাইছিল না কিছু। তো ফাইনালি ডিসাইড করলাম যে না থাক, ঘুমিয়ে পড়ুক, একেবারে সকাল হলে আমরা কেকটা কাটবো। এই তখন 9:30 পৌনে 10টা মতো বাজে। দেখো বাইরের ভিউটা কি সুন্দর, পুরো মানালি ঝকঝক করছে, ওদিকটা ওল্ড মানালি পুরোটা ঝকঝক করছে। তো আমরা রাতে ঘুমিয়ে পড়লাম, সকালবেলা নতুন সিন বিউটি তৈরি হবে। তারপর আমরা হচ্ছে যে বাসটা বুক করে এলাম আজকে, সেই বাসটা 9:30টায় ছাড়বে, তো তার আগে সকালে আমাদের অনেকটা টাইম থাকবে, সেই সময় ভাবলাম আমরা কেকটা কেটে সেলিব্রেট করে নেব। এই হলো আমাদের পরদিন সকালের মর্নিং ভিউ। একদম মেঘলা ছিল না, পরিষ্কার নীল আকাশ, আর দূরের হোয়াইট পাহাড়গুলোও দেখা যাচ্ছে। দারুণ সুন্দর ভিউ। এর সামনে বসে অ্যানিভার্সারি সেলিব্রেট করব দুজন একান্তে। তো চলো দেখতে থাকো।
জলদি না, বাবরে পা দাঁড়া করাতেই পারছি না। সাইড সাইড গাড়ির সাইড। আমরা 8:30টার দিকে বেরিয়ে পড়েছি। নিচ দিকে আসার সময় হেঁটেই চলে আসা যায়, কোনো অসুবিধা হয় না, যেহেতু ঢালটা নিচের দিকে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমরা নিচ দিকে আসা শুরু করে দিয়েছি। আমাদের যেহেতু 9:30টায় বাস, তো আমরা 8:30টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে গেছি। বাস স্টপে চলে আসবো, বাসে উঠে যাব। এটা হচ্ছে আমাদের ডে 2 ইন মানালি। তো ডে 1-এ তোমাদের যেগুলো বললাম সেগুলো যদি তোমরা কভার করে নাও, তাহলে ডে 2-তে আমরা যেগুলো করছি সেটা কভার করলে 2 দিনের মধ্যে তোমাদের মানালি ট্রিপটা কমপ্লিট হয়ে যাবে। 3rd দিন আমরা কোথায় যাব সেটা দেখতে পাবে নেক্সট ব্লগে। আমরা টোটাল 3 দিন ছিলাম তো একটা অফবিট প্লেসে। ওই ব্লগে কিন্তু কিছু দুর্ধর্ষ ভিউ তোমরা দেখতে পাবে, তাই ওই ব্লগটা কিন্তু মিস করা চলবে না, ঠিক আছে? চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা।